সিরাজগঞ্জের যমুনা নদীতে ভাঙন তীব্র হচ্ছে। এরই মধ্যে বিলীন হয়েছে ২৫০ ঘরবাড়ি, ৩০০ মিটার নদী রক্ষা বাঁধসহ নির্মাণ বিস্তীর্ণ ফসলি জমি। পানিবন্দী হয়ে পড়েছে ৫ উপজেলার ১৫,০০০ পরিবার, আর ৩১ ইউনিয়ন বন্যার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ইউসুফ দিয়ান রাজুর তথ্য ও বেলাল হোসেনের ছবিতে প্রতিবেদন। প্রতিদিনই ভাঙছে যমুনা নদী, ভাঙছে হাজারো মানুষের স্বপ্ন। নদীর এই ভাঙা গড়ার খেলায় দিশেহারা নদী পাড়ের বাসিন্দারা। গত এক সপ্তাহে সিরাজগঞ্জে অন্তত ১০টি গ্রাম ভাঙনের কবলে পড়েছে। নদীতে বিলীন হয়েছে ২৫০ ঘরবাড়ি। এখন ঝুঁকিতে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, বিভিন্ন হাট বাজার, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও ঘরবাড়ি। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে ৫ উপজেলার কমপক্ষে ১৫,০০০ পরিবার। আর এক মাসে চরগিরিশ ফ্লাড সেন্টার বাজার থেকে ভেটুয়া এলাকা পর্যন্ত শতাধিক বসতঘর নদীতে বিলীন হয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। গরু, বাছুর, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি নিয়ে খুব স্কুল, প্রাইমারি স্কুল কালকে ধসা পড়ে গেছে। চলাফেরার কষ্ট, ছোট মানুষ, বুড়া মানুষ, গরু, বাছুর এ নিয়ে অনেক সমস্যা। পাইনি ১৫ দিন হলো এরকম পানি আর নৌকা টোকা দিয়ে পার হই। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে পানিবন্দী মানুষদের মাঝে নিয়মিত ত্রাণ সহায়তার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। ৩০০ প্যাকেট শুকনো খাবার, ৯০ মেট্রিক টন চাল, নগদ অর্থ সহ আমাদের যে পর্যাপ্ত, বিশেষ করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট থেকে শুরু করে এগুলো আমরা বরাদ্দ দিয়ে দিয়েছি। নদী ভাঙন কবলিত যে স্থানগুলো, এগুলো আমি ইতিমধ্যে পরিদর্শন করেছি এবং আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যে সহায়তা, এগুলোর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে সাময়িকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আগামী ১০ দিনের মধ্যে বন্যা হওয়ার সম্ভাবনা নেই। পানি বৃদ্ধি পায় হয়তো ডেঞ্জারের ১ মিটার কিংবা ডেঞ্জারের কাছাকাছি যাবে। আর পরবর্তীতে সাধারণত লং টার্ম বন্যার পূর্বাভাস আমরা এখনো পাইনি এভাবে। এবারের বন্যায় সিরাজগঞ্জের ৫টি উপজেলার ৩১টি ইউনিয়ন নদীতে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা। শান্তা ইসলাম, ৭১। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় বাঁধ ভেঙে কয়েকটি গ্রামে পানি ঢুকতে শুরু করেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা। বৃহস্পতিবার ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকতে শুরু করে লোকালয়ে। এতে সল্লা, হাতিয়া, নরদিহি, আনালিয়াবাড়ি, ভাবলা, দেউপুর সহ আশপাশের আরও কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসী বলছেন, অব্যাহত ভাঙনের কারণে বসতবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা হুমকিতে পড়েছে। পাশাপাশি এলাকার অসংখ্য মাছের ঘের ও পুকুরও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় নদীতে বাল্কহেড চলাচল বন্ধ করা সহ নদী ভাঙনে ঠেকাতে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার মানুষ। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। আমরা আমাদের মূল বাঁধটা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করতেছি। আমাদের এখনো কাজ চলে, যেখানে যেখানে এই অতিবৃষ্টির কারণে রেইনকাট হয়েছে, গোক্স হয়েছে, ওইসব জায়গায় আমরা মাটি দিয়ে আমরা ওগুলা মেরামত করতেছি। আমাদের ওই কাজ চলমান। আর এটা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমাদের জেলা প্রশাসক মহোদয় সমন্বয় করে এখানে রাস্তাটা পুনর্নির্মাণ বা কি করা যায়, হয়তো পানি একটু নামার পরে কাজটা করাই বেটার হবে। আমি অলরেডি নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড সাথে কথা বলেছি। উনি আশ্বস্ত করেছেন যে উনি প্রকল্পটা আগে একটু ভিজিট করবেন, দেখবেন, বাস্তবতার প্রেক্ষিতে উনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর উপস্থাপন করবেন। কারণ একটা প্রকল্প মানে কিন্তু অনেক টাকার কাজ। তো সেক্ষেত্রে আমরা জেলার যারা কর্মকর্তা রয়েছেন সকলে মিলে হয়তোবা একটা মিটিং করে স্থায়ী সমাধানের জন্য আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি। বন কর্মকর্তাদের চাঁদা না দেয়ায় কাটা হয়েছে মৌলভীবাজারের রাজাকান্দি বনের আলিমুল্লার বাগানের কমলা ও মাল্টার গাছ। শুক্রবার এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শনে গেলে এই অভিযোগ করেন এলাকাবাসী। তবে চাঁদা চাওয়ার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বন কর্মকর্তা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই বাগানটি উচ্ছেদ করা হয়েছে। আহমেদ ফারুক মিল্লাদের তথ্য ছবিতে প্রতিবেদন। আলিমুল্লার বাগানের কমলা ও মাল্টার গাছ কাটার বিষয়টি প্রশাসনের নজর পেরিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পৌঁছে গেছে। পরে প্রকৃত ঘটনা তদন্তে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার 3 সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেন। কমিটির সদস্যরা জানিয়েছে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। সবকিছু পর্যালোচনা করে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। এর সাথে সংশ্লিষ্ট যারা আছে সকলের আমরা বক্তব্য গ্রহণ করেছি, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি এবং এই গৃহীত বক্তব্য এবং তথ্য উপাত্ত সমন্বয়ে একটা প্রতিবেদন তৈরি করে আমরা যথাসময়ে অতি শীঘ্রই সরকারের কাছে আমরা দাখিল করব। পরিবারটির দাবি, বন বিভাগের লোকজন বিভিন্ন সময়ে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয় আশেপাশের আরো অনেক বাগান ফেলে রেখে শুধুমাত্র তাদের বাগানটি উচ্ছেদ করা হয়। কয়েক মাস পরেই 25 থেকে 26 লাখ টাকার কমলা বিক্রির আশা ছিল তাদের। আমার বাড়িতে আইসে ওট করে বলতেছে আপনার বাগান তো অনেক বড় হয়েছে, সুন্দর হয়েছে, এখন তো আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, এখন আমাদেরকে এখন তো কিছু দিতে হবে। আমি বললাম স্যার আমি কি দিব আপনাদেরকে, কি দিতে পারি বলেন? তখন বলছে আপনি 5 লাখ টাকা দিতে হবে। কোনো ভিলেজারের কাছে এগ্রিমেন্টের কাগজ নেই, সব অফিসে বিট অফিসে আছে। 10টা বাগান যদি এখনো মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে পারলো, আমার বাগানটা কি দোষ করলো? এলাকার লোকজন জানান তারা তদন্ত কমিটিকে জানিয়েছে বন বিভাগের অনুমতি নিয়ে 2018 সালে বাগানটি করলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে এটি ধ্বংস করা হয়। কতটুক কষ্ট হয়েছে, আমাদেরও কতটুক কষ্ট হয়েছে, খুব কষ্ট লাগছে এই বাগানটা কাটার জন্য। আপনাদের কাছে বিচার দিলাম। এবারে সাদা ঢুকাইলো, এই সাদা আমরা কেউ দিতাম, কইলাম বা সাদা আমরা দিতাম, না তে বাগান কাটিব লাগবে। লেনদেনের ভিতরেই কোনো ধরনের ঘষাঘষি শুরু হওয়ার পরেই এই বাগানটা 20 মিনিটের ভিতরেই উচ্ছেদ করে। এদিকে অভিযুক্ত বনবিটের কর্মকর্তারা চাঁদার বিষয়টি অস্বীকার করে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের উচ্ছেদ করা হয়েছে। অভিযোগ একেবারেই ভিত্তিহীন এবং মূলক, এবং এই ব্যাপারে আসলে ওনারা কোনো যদি তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারে তাহলে তারা লিখিতভাবে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারে। বাগানটি অবৈধই হলে কেন 8 বছর ধরে সেটি উচ্ছেদ করা হলো না, এই প্রশ্নের উত্তর খুঁজছেন এলাকার বাসিন্দারা। আল ইমরান, 71। কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় দেশের কোনো কোনো এলাকায় এর বিরূপ প্রভাব পড়েছে। ওইসব এলাকায় বাসাবাড়ির রান্না থেকে শুরু করে বিভিন্ন শিল্প কারখানার উৎপাদন ও সিএনজি চালিত যানবাহনের চালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। যদিও কোনো কোনো এলাকায় প্রশাসন ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানান জ্বালানি সংকটের কোনো শঙ্কা নেই। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গ্যাসের চাপ কমে যাওয়ায় রূপগঞ্জে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন শিল্প কারখানার মালিক, সিএনজি চালিত যানবাহনের চালক ও এলাকার লোকজন। ঢাকা সিলেট মহাসড়কে রূপগঞ্জের বিভিন্ন স্থানে গড়ে ওঠা ফিলিং স্টেশনের মধ্যে 4টি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহের ব্যবস্থা থাকলেও গ্যাস সংকটে দীর্ঘ সারি দেখা গেছে। যেসব যানবাহনে গ্যাস আছে তারা দ্বিগুণ থেকে 3 গুণ ভাড়া আদায় করছেন, এতে ক্ষোভ জানান যাত্রীরা। সব পামের একই অবস্থা, তারপরে মদনপুর পাম আছে একই অবস্থা। বিগত 1 সপ্তাহ ধরে আমরা 20 টাকা 30 টাকার গ্যাস পাই। আমরা গ্যাস চাই, ঠিক মন গ্যাস চাই, গ্যাস থাকলে চলতে পারবো। যাত্রীরা হয়রানি হয়, গ্যাস পাই না, চলার খুব সমস্যা, সংসার চলে না। এদিকে ফিলিং স্টেশনের সমস্যা সমাধানের দাবিতে আগামী 30শে জুলাই সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন। মেইন লাইনে গ্যাস কম থাকার কারণে দেখা গেছে মেশিন চলতেছে, গাড়ির প্রেসার কম উঠতেছে, গাড়িতে গ্যাস কম ঢুকতেছে। নেত্রকোনায় বন্ধ রয়েছে তিতাস গ্যাসের গ্যাস সরবরাহ। এতে জেলার প্রায় 5,600 আবাসিক গ্যাসের গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন। শুধু আবাসিক গ্রাহকই নন, গ্যাস সংকটের প্রভাব পড়েছে রেস্তোরাঁ, বেকারি ও সিএনজি ফিলিং স্টেশনেও। সেই গ্যাস যদি না থাকে তাহলে আমাদের সারাদিন না খেয়ে থাকতে হয়। করি বিভিন্ন খাবার নিয়ে কাজ করি, তো একটা খাবারের অর্ডার হলো, দেখা গেল ওই লাকড়ির চুলা দিয়ে রান্না করতে হয়। বাসায় বাচ্চা আছে, ফ্যামিলি আছে, তাদেরকে রান্না বাড়া শেষ করে আসতে হয়, কিন্তু এই সময়টার মধ্যে আমাদের সকাল থেকে কোনো গ্যাসই থাকে না। জ্বালানি তেলের সংকটের গুজবে বুধবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত ঠাকুরগাঁয়ের বিভিন্ন ফিলিং স্টেশনে উপচে পড়ে মোটরসাইকেল আরোহীদের ভিড়। বৃষ্টি উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করেছেন অনেকেই। শুক্রবার সকালে জেলা শহরের বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। কোথাও নেই দীর্ঘ লাইন, নেই অতিরিক্ত ভিড়। স্বাভাবিকভাবেই চলছে জ্বালানি তেল বিক্রি, আর কোনো ভোগান্তি ছাড়াই তেল সংগ্রহ করছেন গ্রাহকরা।
অন্যদিকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায় বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক, তাই সংকটের কোনো শঙ্কা নেই। গুজবে বিভ্রান্ত না হয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল সংগ্রহের অনুরোধ তাদের। তেল নিচ্ছি, কোনো তেলের সংকট নেই, তেলের কোনো সমস্যা দেখতেছি না। আমি সময় পাম্পে আসলাম, কোনো সিরিয়াল নাই, তেল পানি নিলাম। আল ইমরান, ৭১। নেত্রকোনায় তিতাস গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় প্রায় ৫,৫০০-এর বেশি গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন মির্জা হৃদয় সাগর। সাগর, গ্যাস সংকটের বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন, সমস্যার সমাধান কবে নাগাদ হতে পারে জানতে পেরেছেন এবং এ বিষয়ে স্থানীয়রা কি জানিয়েছেন? গত কয়েকদিন ধরেই আমরা জানাচ্ছিলাম যে নেত্রকোনায় গ্যাস সংকটের দেখা দিয়েছে। আমরা যেটি জেনেছি যে তিতাস গ্যাসের মহেশখালী থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় জাতীয় গ্রিডে প্রভাব পড়েছে। এই প্রভাবের ফলে নেত্রকোনায় 4 দিন যাবৎ গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, নেত্রকোনায় একমাত্র গ্যাস পাম্প যেটি রয়েছে, আমি ঠিক এইখানেই দাঁড়িয়ে আছি, যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে গ্যাস পাম্পটি একেবারেই লোকবল নেই, কর্মক্ষেত্র কর্মহীন হয়ে পড়েছে। আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে এখানে একেবারেই লোকজন আসছে না, যেহেতু গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাস সংগ্রহ করার জন্য বা সরবরাহ করার জন্য কোন ধরনের কোনো সিএনজি বা গ্যাস চালিত কোনো যানবাহন আসছে না। আর যারা গ্যাস পাম্পে কর্মরত ছিল তারা যেটি বলছে যে কর্মচঞ্চল একটি গ্যাস পাম্প একেবারেই কর্মহীন হয়ে পড়েছে এই কয়েকদিন যাবৎ। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি মুন্নি, যে গ্যাস সরবরাহ 4 দিন ধরে বন্ধ থাকলেও মূলত গ্যাস পাম্পগুলোতে 1 সপ্তাহ যাবৎ গ্যাস সরবরাহ বন্ধ ছিল। আমরা তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদের যেটি জানিয়েছে যে মূলত তিতাস গ্যাসের কারিগরি ত্রুটির কারণে গত 15 দিন যাবৎ এই সমস্যা দেখা দিয়েছিল, যার ফলে গ্যাস পাম্পগুলোতে গ্যাস সরবরাহ করতে পারছিল না। তবে 4 দিন যাবৎ পুরোপুরিভাবেই গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তিতাস গ্যাসের সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলছিলাম যে কবে নাগাদ গ্যাস সরবরাহ হতে পারে। তারা আমাদের যেটি জানিয়েছে যে আজ শনিবার তারা আলোচনা করবে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য। আশ্বাস দেওয়া হয়েছিল যে শনিবার পর্যন্ত সমস্যার সমাধান হওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত আশ্বাসের কোনো প্রতিফলন পাওয়া যায়নি। তো প্রশাসন যেটি বলছে যে তিতাস গ্যাসের পাশাপাশি জেলা প্রশাসন গ্যাস সরবরাহের জন্য যোগাযোগ করছে, কারণ আবাসিক যে বাসাবাড়িগুলো আছে প্রায় ৬৫০০ বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে, যাতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। মুন্নি, এই ছিল নেত্রকোনা থেকে গ্যাসের সর্বশেষ। মির্জা হৃদয় সাগর সঙ্গেই থাকবেন। নেত্রকোনার তিতাস গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় প্রায় ৫,৫০০-এর বেশি গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন। এ বিষয়ে খবর নিয়ে মির্জা হৃদয় সাগর যুক্ত ছিলেন। জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ হওয়ার প্রভাব পড়েছে নারায়ণগঞ্জে। জেলার ৩৩টি সিএনজি ফিলিং স্টেশনের প্রায় সবকটি বন্ধ হয়ে গেছে। পাম্পের কর্মীরা বলছেন গ্যাসের চাপ নেই, গ্যাসের জন্য এক স্টেশন থেকে অন্য স্টেশনে ছুটছেন পরিবহন চালকরা। প্রতিটি পাম্পে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ লাইন। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। গেল 2 দিন ধরে নারায়ণগঞ্জের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লম্বা লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়ার অভিযোগ করছেন যানবাহনের শ্রমিকরা। জেলার বিভিন্ন এলাকার কমপক্ষে ৩৩টি ফিলিং স্টেশন এখন বন্ধ। গ্যাসের জন্য এক স্টেশন থেকে আরেক স্টেশনে ছুটেও গ্যাস পাওয়া যাচ্ছে না, যে কারণে বন্ধ হয়ে গেছে গ্যাস চালিত বহু পরিবহন। 10 মিনিটে যেখানে গ্যাস নিতাম এখন 2 ঘন্টা 3 ঘন্টা বসে চালাই গ্যাসের জন্য। 2 ঘন্টা ধরে সিরিয়াল দাঁড়িয়ে রয়েছি, তাও সিরিয়াল গ্যাস নাই, অনেক কষ্ট তো কিছু করার লাগবে। গাড়ি চালাতে পারি না, 3 ঘন্টা পর সিরিয়াল পাই। 250 টাকার গ্যাসের জায়গায় ঢুকে 100 টাকা 120 টাকা। রাত্রে 4:20 গ্যাস পাইছি, তাও আবার ঢুকছে 600 টাকার গ্যাস, আমার গ্যাস লাগে 1000 টাকা। এরকম যদি সিরিয়াল থাকে তাহলে তো আমাদের গাড়ি চালানোর সমস্যা। সিএনজি স্টেশন কর্মীরা জানান পাইপলাইনে গ্যাসের চাপ অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় যানবাহনে গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে স্টেশনগুলো বন্ধ রাখতে হচ্ছে। এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা বলতে পারেন না কেউ। কন্টিনিউ গ্যাস থাকলে এই ভিড় থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে। এ বিষয়ে সিএনজি ফিলিং স্টেশনের মালিকরা বলছেন জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ না হওয়ায় এর প্রভাব পড়েছে নারায়ণগঞ্জে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে পরিবহন খাতে সংকট আরও বাড়বে। আমি ব্যবসায়িক হিসাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত।
কারণ ওই যে 4 ঘন্টা যে চললো মেশিনটা, আমার মেশিনের পার্টস এবং আমার অন্যান্য সব ক্ষয় হয়ে যাইতেছে, কিন্তু আমার ফিডব্যাক আসতেছে না। এত পরিমাণ ইনভেস্টমেন্টের একটা খাত এবং এত হিউজ পরিমাণ কর্মচারী এখানে জব করতেছে, এই সকল কিছুর দিকে তাকিয়ে যেন আমাদের এই সংকটগুলিকে দ্রুত কাটিয়ে দেওয়ার জন্য আমাদের দাবি দাওয়াগুলি মেনে নেয় এবং আমরা যেন এই সংকট থেকে উত্তরণ হতে পারি। গ্যাস সংকটের প্রভাব শুধু পরিবহন খাতেই নয়, পড়েছে শিল্প কারখানাগুলোতেও। দীর্ঘ সময় গ্যাসের সরবরাহ ও চাপ কম থাকলে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা করছেন কারখানা মালিকরা। মনিরা কাজরি, ৭১। রূপগঞ্জে তীব্র গ্যাস সংকট থাকায় যানবাহনে 2 থেকে 3 গুণ ভাড়া আদায় করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিয়াজ হোসেন। রিয়াজ, কবে থেকে গ্যাস সংকট দেখা দিয়েছে, এই বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? বর্তমানে যানবাহনের ভাড়া কেমন দেখছেন? মুন্নি, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আপনাকে শুরুতেই জানিয়ে রাখি যে কক্সবাজারের মহেশখালী LNG যে টার্মিনাল ছিল, সেই টার্মিনালের যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু সারা দেশের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিন্তু একটা প্রভাব পড়েছে। এই প্রভাবের কারণে কিন্তু আমরা গ্যাসের যে CNG ফিলিং স্টেশনের যে কর্মকর্তা তাদের কাছে জানতে পেরেছি যে গত 18 তারিখ থেকে কিন্তু আজকের অবধি কিন্তু গ্যাসের প্রেশার একেবারেই কম। মাঝে মাঝে অনেক সময় দেখা যাচ্ছে গ্যাস একেবারেই পাওয়া যাচ্ছে না, আবার মাঝে মাঝে গ্যাস আসলেও কিন্তু গ্যাসের প্রেশার কম থাকার কারণে কিন্তু প্রতিদিন কিন্তু রাত থেকে সকাল অবধি প্রতিটি ফিলিং স্টেশনে কিন্তু দীর্ঘ লাইনে দেখতে পাচ্ছি এবং আমরা এই এখানকার যারা সিএনজি এবং সিএনজি চালিত যেসব যানবাহনগুলো আছে, সেই যানবাহনের চালকদের সাথে আমরা কথা বলি। তারা আমাদেরকে বলেছে যে পরিমাণ তারা গ্যাস পায় সেই অনুযায়ী কিন্তু তারা কাজ করতে পারছে না, গাড়ি নিয়ে তারা বেরোতে পারছে না, করতে পারছে না। সে কারণে তো অনেকটাই সমস্যার সৃষ্টি হচ্ছে। তারা কিন্তু তাদের উপার্জনের ক্ষমতা কিন্তু অনেকটাই কমে গেছে। তবে বিভিন্ন যারা যাত্রী তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে এই গ্যাসেরকে কেন্দ্র করে কিন্তু তাদের ভাড়াটা কিন্তু অনেকটি বাড়িয়ে ফেলেছে এই চালকরা, সেখানে তারা কিন্তু একটা ভোগান্তির শিকার হচ্ছে। তবে একটা কথা জানিয়ে রাখি, শুধু কিন্তু যানবাহন কিন্তু আপনি জানেন রূপগঞ্জের শিল্পাঞ্চল ক্ষেত্র এলাকায় এখানে কিন্তু 1000-এর অধিক কিন্তু ছোট বড় অনেক শিল্প কারখানা রয়েছে। শিল্প কারখানায় কিন্তু আমরা অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি যে কিন্তু সেখানে কিন্তু তারা গ্যাসের কারণে অনেকে উৎপাদন ব্যাহত হচ্ছে, তারা কিন্তু অনেকটাই হতাশায় পড়েছে। তারা আমাদেরকে জানিয়েছে গত কয়েক মাস পূর্বে কিন্তু বাংলাদেশে তেলের একটা সংকট ছিল, সেই সংকটে কিন্তু তারা কিন্তু অনেকটা ভোগান্তি করেছে। এই অনুরূপ কিন্তু গ্যাসের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এই সমস্যা পড়ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তারা আমাদেরকে জানিয়েছে এইভাবে চলতে থাকলে হয়তো অনেক শিল্প কারখানা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। তবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে রূপগঞ্জের বিসমিল্লাহ সিএনজি ফিলিং স্টেশন, সেই সিএনজি ফিলিং স্টেশনের কর্মকর্তার সাথে কথা জানতে চাইবো গ্যাসের যে সংকট, এই সংকটের সমাধানে আপনারা কোনো দিক পেয়েছেন কিনা এবং কোনো নির্দেশনা পেয়েছেন কিনা, কখন শেষ হবে? না, এমনিতে নির্দিষ্টভাবে কোনো ডেট বা কবে সমাধান হবে এরকম কোনো পাই নাই। হ্যাঁ, ভোগান্তি তো অবশ্যই। এই যে আপনি দেখতেছেন গাড়ির গ্যাস ঢুকতেছে না, গাড়ির গ্যাস পাইতেছে না, কন্টিনিউ পাম্পে একটা ভিড় থাকে, জাম থাকে। তো আমরা চাই যে এটা সুষ্ঠুভাবে এটা সমাধান হয় বা গ্যাসের প্রেশারটা যেন বাড়ে, আগের মতো ঠিকঠাক হয়, তাহলে সবাই সুবিধা। মুন্নি, আরেকটা কথা আপনাকে একটা কথা জানিয়ে রেখে, তো গ্যাসের যে চাপ কম গ্যাস কম থাকার কারণে কিন্তু আপনারা সিএনজি স্টেশনগুলোতে আমরা কিন্তু দেখেছি তারা কিন্তু একটি পোস্টার সাটিয়ে দিয়েছে যে আগামী 30 জুলাই সকাল 6টা থেকে 12টা পর্যন্ত কিন্তু তারা প্রতীকীভাবে কিন্তু ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখবার ঘোষণা দিয়েছেন। তবে সর্বপ্রতি শিল্প রিয়াজ হোসেন, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে বেশ কিছু তথ্যের জন্য। সঙ্গেই থাকবেন। রূপগঞ্জে তীব্র গ্যাস সংকট থাকায় যানবাহনের 2 থেকে 3 গুণ ভাড়া আদায় করা হচ্ছে, এ বিষয়ে খবরাখবর নিয়ে রিয়াজ হোসেন যুক্ত ছিলেন। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে বে টার্মিনাল প্রকল্পের অন্তত একটি টার্মিনাল 2030 সালের মধ্যে চালুর লক্ষ্য নিয়ে এগুচ্ছে সরকার। জাহাজ চলাচলের চ্যানেল তৈরি এবং সাগরের বৈরী পরিবেশ থেকে অবকাঠামো রক্ষার ব্রেক ওয়াটার নির্মাণের নকশা চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। বঙ্গোপসাগর লাগোয়া নগরীর পতেঙ্গা উপকূলে নির্মিত হচ্ছে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় অবকাঠামো বে টার্মিনাল। সমুদ্রের বড় বড় ঢেউ, জলোচ্ছ্বাস এবং বৈরী আবহাওয়া থেকে এ অবকাঠামো রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রে ব্রেকওয়াটার নির্মাণ। জাহাজ চলাচলের পথ বা চ্যানেল নির্মাণেও দরকার এই প্রতিরক্ষা কাঠামো। বে টার্মিনালে জাহাজ চলাচলের এই চ্যানেল বা ব্রেকওয়াটার নির্মাণে $650 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। এখানে ওয়ার্ল্ড ক্লাস কনসালটেন্ট এখানে কাজ করতেছে, টেকনিক্যাল
তারপরে সোশ্যাল এনভায়রনমেন্টাল ডিউ ডিলিজেন্স সব কিছু করে ফাইন্যান্সিয়াল ইকোনমিক্যাল সব করা হচ্ছে। ব্রেকওয়াটারের নকশা যাচাইয়ে এরই মধ্যে সমুদ্রের স্রোত, পলি জমার পরিমাণ এবং জাহাজ চলাচলের পথ বিশ্লেষণ করে 2 ডাইমেনশনাল সিমুলেশনের কাজ শেষ হয়েছে সিঙ্গাপুরে। বে টার্মিনালের 3 ডাইমেনশনাল সিমুলেশনের কাজ দক্ষিণ আফ্রিকায় হওয়ার কথা থাকলেও দ্রুত নকশা চূড়ান্ত করতে সিঙ্গাপুরকেও বিকল্প ভাবা হচ্ছে। প্রাকৃতিক সীমাবদ্ধতাকে কিভাবে আমরা অ্যাডভান্টেজ নিয়ে কাজে লাগাতে পারি সেটার জন্য প্রত্যেকটা সাইডে কনসালটেন্ট আছে এবং সিমুলেশন হচ্ছে। সেই সিমুলেশনে ইভেন পাইলটরাও থাকবে। কর্ণফুলী নদীর 6 কিলোমিটার ভিতরে হওয়ায় চট্টগ্রাম বন্দর প্রাকৃতিক বৈরিতা থেকে সুরক্ষা পেলেও এখানে মাদার ভেসেল ভিড়তে পারে না। আছে জোয়ার ভাটার বাধা। বে টার্মিনালে এ বাধা থাকবে না, ভিড়তে পারবে পানামেক্স জাতীয় বড় মাদার ভেসেল। বাংলাদেশ $1 ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্ন দেখছে এবং আমাদের আমদানি রপ্তানি গতি যেন আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, তার জন্য বে টার্মিনালের গুরুত্ব অপরিসীম। বাল্কেরও ফ্যাসিলিটি থাকে বা নিশ্চয়ই থাকবে, তাহলে সেই জাহাজগুলো আউটারে যে লাইটারিং শর্টেজ, যেখানে লাইটার নাই, 60,000, 70,000, 80,000 টন নিয়ে যেসব জাহাজগুলো আসবে এগুলোও সরাসরি এখানে ভিড়তে পারবে। তাহলে সর্বদিক দিয়ে এটাকে যদি দ্রুততার সাথে আমরা শেষ করতে পারলে এটার কিন্তু একটা ভেরি ভেরি গুড ইম্প্যাক্ট আমাদের এখানে থাকবে। পতেঙ্গায় 900 একর ভূমির উপর নির্মিত হবে 6 কিলোমিটার এ বে টার্মিনাল। 3.5 কিলোমিটার দীর্ঘ এর জেটিতে একই সময়ে ভিড়তে পারবে 4 থেকে 5টি বড় মাদার ভেসেল। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুরে অবৈধভাবে আনা ভারতীয় জিরাসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। শুক্রবার সকালে বিশেষ অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে বিজিবি জানায়, সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে তল্লাশির জন্য থামায় টহল দলের সদস্যরা। কাভার্ড ভ্যানে থাকা লোকজন বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এ সময় 1000 কেজি ভারতীয় জিরাসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। পরে সেগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়া হয়। শারীরিক অসুস্থতার নামে বা কোনো ধরনের অজুহাতে ফ্যাসিবাদের দোসর সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে কোনো সেফ এক্সিট বা বিদেশে পালাতে দেয়া যাবে না, এমনটা বলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির পথসভায় শুক্রবার রাতে কালেক্টরেট মাঠে এক সমাবেশে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করেছে তার শারীরিক অবস্থা দেখিয়ে। সরকার নির্বাচিত হওয়ার পরপরই উচিত ছিল ফ্যাসিবাদের দোসর দুর্নীতিবাজ রাষ্ট্রপতিকে অপসারণ করে তাকে গ্রেপ্তার করা। এর আগে জুলাই পদযাত্রার অংশ হিসেবে খালিয়াজুড়ি এবং মোহনগঞ্জে পৃথক 2টি পথসভা হয়। আমরা জানি খেলাটা কি। বিএনপি সরকার তার পরিকল্পনা মাফিক এই রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে। আমরা বলেছিলাম এই সরকার নির্বাচিত হওয়ার পরপরই উচিত ছিল এই ফ্যাসিস্টের দোসর দুর্নীতিবাজ রাষ্ট্রপতিকে অপসারণ করে তাকে পদত্যাগের সুযোগ না দিয়ে তাকে অপসারণ করে তাকে গ্রেফতার করা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি করে পোস্ট করার সাথে সাথেই একটি করে বৃক্ষরোপণ করতে হবে। তরুণ প্রজন্মকে এ আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পঞ্চগড়ে শুক্রবার সকালে বৃক্ষরোপণে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ স্লোগানে 10 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন শেষে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচিত ইশতেহারের অংশ হিসেবে সারা দেশে বৃক্ষরোপণ অভিযান চলছে। আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ কারণে সবাইকে একটি করে বৃক্ষরোপণ করতে হবে বলেও জানান তিনি। আমাদের তরুণ সমাজকে কথা বলতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি একটা যে কোনো পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি একটি বৃক্ষরোপণ করুন এবং সেই বৃক্ষটা আপনি তত্ত্বাবধান করুন। তাহলে দেখবেন আমরা বাংলাদেশকে সুবিধাবান করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে আগামী দিনে যে 5 বছরে 5 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছেন, তার মধ্যে 25 কোটি যে বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছেন, তার মধ্য দিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো।
সব ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়নে প্রধানমন্ত্রী বদ্ধপরিকর একথা বলেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। শুক্রবার নোয়াখালীর সেনবাগের কাবিলপুরে জয়নুল আবদিন ফারুক ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, অতীতের মতো এদেশে আর স্বৈরাচার সরকার হবে না, লুটপাট, সন্ত্রাস আর ইয়াবা ব্যবসা হবে না। এ বিষয়ে প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সচেতন সব শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলেছে। বাংলাদেশে যেই উদাহরণ সৃষ্টি করেছে তারেক রহমান, তার জন্য সবাই দোয়া করা উচিত। কারণ উনি বিরোধী দল বলেন, সরকারি দল বলেন, তার বক্তব্য স্পষ্ট। আমি বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, ক্ষমতা নয়, আমি সরকারের সকল বিষয়ে জনগণের সেবা যেখানে নিশ্চিত করতে হবে সেখানেই তারেক রহমান। তাই উনি বলে সবার আগে বাংলাদেশ। ফ্যামিলি কার্ড নিয়ে যারা একসময় বিতর্ক ও অপপ্রচার চালিয়েছেন তারাই এখন সেই কার্ড পাওয়ার জন্য বেশি আগ্রহী বলে মন্তব্য করেছেন মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। শুক্রবার সন্ধ্যায় মাদারীপুরের ডাসার উপজেলার নিজ বাসভবনে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, সবার আগে বাংলাদেশ এই বিষয়টি মাথায় রেখে সবাইকে কাজ করতে হবে। প্রান্তিক মানুষের ঘরে ঘরে যদি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া যায় তাহলে দেশের অর্থনীতি আরও এগিয়ে যাবে। হোস্টেল এবং শ্রেণীকক্ষ সহ নানা সংকটে জর্জরিত 137 বছরের পুরনো বরিশালের ব্রজমোহন কলেজ। 30,000 শিক্ষার্থীর কলেজটিতে রয়েছে মাত্র 6টি হোস্টেল, যেখানে সিট রয়েছে 1,630টি। এতে বেশিরভাগ শিক্ষার্থীদের নিজ উদ্যোগে থাকতে হচ্ছে। তবে কলেজের অধ্যক্ষ জানান, সমস্যার সমাধানে 2টি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিধান সরকারের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। 1889 সালে বরিশালে প্রতিষ্ঠিত হয় ব্রজমোহন কলেজ। 37 একর জমির উপর মহাত্মা অশ্বিনী কুমার দত্ত তার পিতার নামে প্রতিষ্ঠা করেন বিদ্যাপীঠটি। বর্তমানে এই কলেজে রয়েছে 4টি ছাত্র এবং 2টি ছাত্রী হোস্টেল, যা 30,000 শিক্ষার্থীর জন্য কম। এতে দূর থেকে আসা শিক্ষার্থীদের থাকতে হচ্ছে নিজেদের ব্যবস্থাপনায়। এতে নিরাপত্তাহীনতার পাশাপাশি তাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। হল থাকলে আমাদের আর বাসা ভাড়া খরচ করে থাকা লাগতো না, হলে থাকলে কলেজের সাথে একসাথে হতো, দূরত্বটা কম হতো। পরিবাররা নিরাপত্তার সংকটে ভুগতেছে, এটা হতো না যদি হলের সংকটটা নিরসন করা হতো। হোস্টেলে যেসব শিক্ষার্থীরা সিট পেয়েছে তাদেরও রয়েছে নানা সমস্যা। পুরনো ভবন, অপরিচ্ছন্ন পরিবেশ, কখনো পানি সংকট, এসবের মোকাবেলা করতে হচ্ছে প্রতিনিয়ত। পানিতে সমস্যা হয়, মশার সমস্যা, ইনফ্যাক্ট প্রচুর পরিমাণে ময়লা হয়। একটা রুমে 4 জন শিক্ষার্থী থাকবে এবং তাদের পড়ালেখা হতে ভালো হবে, কিন্তু 7 জন, 8 জন, 9 জন গণরুম এগুলা কাম্য নয়। ছাত্র সংগঠনের নেতারা বলেন, শিক্ষার্থীরা তাদের কাছে ভোগান্তির কথা জানিয়েছিল। আবাসন সংকট সহ 5 দফা দাবিতে আন্দোলনও হয়েছে, কিন্তু সমাধান হয়নি। আমরা আশা করি এই অর্থ বছর আসলে আমাদের কলেজ ভালোভাবে বরাদ্দ পাবে এবং যে সংকটগুলো আছে এই সংকটগুলো সমাধান হবে। ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিয়ে যদি বেশি না নতুল্লাবাদ 3 ঘন্টা আটকে রাখা যায় তাহলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এই ক্যাম্পাসে ভবন হবে। তবে কলেজের অধ্যক্ষ জানান, হোস্টেল এবং শ্রেণীকক্ষ সংকটের বিষয়ে 2টি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে সমস্যার সমাধান হবে। 2টা প্রজেক্ট আমি মন্ত্রণালয়ে সাবমিট করেছি। আমি চেষ্টা করছি যে এগুলো আমরা যদি পাস করে আনতে পারি তাহলে আমাদের এই যে সংকটগুলো আছে এগুলো সংকটগুলো আর থাকবে না। ব্রজমোহন কলেজের হোস্টেলে শিক্ষার্থীদের জন্য 1,630টি সিট রয়েছে, যার মধ্যে ছাত্রদের জন্য 930টি আর ছাত্রীদের জন্য রয়েছে 700 সিট। বিধান সরকার, 71, বরিশাল। দর্শক, চলছে দেশযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথেই।